চায়নায় 4 দিনের আনুষ্ঠানিক সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও চায়না অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। চায়না সরকার ও দেশটির কোম্পানিগুলোর কাছ থেকে বাংলাদেশ $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। এদিকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটাই বলা হয়েছে আমেরিকার ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের 2025 সালের বার্ষিক প্রতিবেদনে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, এই প্রতিবেদনে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে যে তথ্য দেয়া হয়েছে তা একেবারেই সত্য নয়। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধোঁয়াশা তৈরি করছে। দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক নানা দিক নিয়ে আলোচনা করতে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি সরাসরি প্রশ্নে চলে আসি আপনাদের সাথে। সাইফুল হক, আপনার কাছেই আসি শুরুতে, যে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা 4 দিনের সফর করলেন। প্রধান উপদেষ্টার চায়না সফর থেকে কতটা পেল বাংলাদেশ? আপনাকে ধন্যবাদ, প্রিয়ভাজন সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমার মনে হয়েছে যে এটা একটা নতুন যাত্রা বাংলাদেশের জন্য শুরু হয়েছে। আমরা এবছর বাংলাদেশ এবং চীনের ডিপ্লোম্যাটিক রিলেশনসের 50তম বার্ষিকী এবছর আমরা পালন করছি। আমি নিজের সহ বিএনপির ডক্টর মঈন খান এবং 21 জন মিলে আমরা 10 দিন 24 থেকে আমরা 6 মার্চে আমরা তো চীন সফর করেছিলাম। সেটাও আমাদের সাথে নানা পর্যায়ে যে আলাপ আলোচনা হয়েছে। আর তার পরপরই আমাদের প্রধান উপদেষ্টা তিনি নিজে এবং একটা ক্ষমতা সম্পন্ন টিম নিয়ে তিনি সেখানে গেছেন। একটা চুক্তি হয়েছে যেটা আপনি উল্লেখ করলেন, এবং অনেকগুলো এমওইউ স্বাক্ষরিত হয়েছে। তো আমাদের 10 দিনের সফর এবং প্রধান উপদেষ্টার তিনি যাওয়ার পরে চীনের রাষ্ট্রপতি, যিনি একই সাথে তাদের দলেরও সাধারণ সম্পাদক চীনা কমিউনিস্ট পার্টির শি জিনপিং, তার সাথেও যে আলাপ আলোচনা, তাতে মনে হয়েছে যে বাংলাদেশের সাথে চীন অর্থনৈতিক, বাণিজ্যিক থেকে শুরু করে সাংস্কৃতিক বা নানা স্তরে তারা একটা কার্যকর সহযোগিতা তারা বাড়িয়ে তুলতে চান। আমরা যখন ছিলাম নানা পর্যায়ে আলোচনা হয়েছে, এবং আমি মনে করি এটা বাংলাদেশ এবং চীনের সহযোগিতার ক্ষেত্রে এটা নতুন একটা দিগন্ত এটা উন্মোচিত হবে। কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে ভালোই লেগেছে যে ক্লাসিক সাহিত্যের অনুবাদ, এবং আরও বললেন বেশ কিছু বিষয়, তো যেগুলো একসময় অনেক আগে অনুবাদ ছিল, গত দশকে এগুলো বন্ধ ছিল। তো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হয়তো এই এমওইউর মধ্যে আছে। তিস্তা সহ আমাদের যে পানির যে সংরক্ষণের যে ব্যাপারটা, যেখানে চীনের অনেক আগে থেকে একটা প্রস্তাবনা ছিল, বাংলাদেশ 50 বছর পর্যন্ত চীনের টোটাল পরিকল্পনা কিভাবে তারা করতে চায়, একটা সমীক্ষা তারা জানতে চেয়েছেন, আর যেখানে বাংলাদেশেরও টিম তারা যেখানে কাজ করবেন। তো সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা মনে করি। এছাড়া বিশেষ করে আমাদের এখানে প্রযুক্তির ক্ষেত্রে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা আলোচনা ছিল যে আমাদের এখানে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের একটা ওর্স্ট ভিকটিম হচ্ছে বাংলাদেশ, এবং চীন তারা এই সমস্ত সংকট অনেক যোগ্যতার সাথে তারা
নানাভাবে তারা মোকাবেলা করে এসছেন। এগুলো হয়তো ভবিষ্যতের ক্ষেত্রে উন্মোচিত হবে। যেটা বললেন 2 বিলিয়নের উপরে যে একটা ঋণ এবং অনুদানের যে সহযোগিতা, এগুলো যদি ঠিকঠাক মতন আসে এবং বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে, আমি মনে করি বাংলাদেশের কৃষি, শিল্প, বাণিজ্য বা প্রযুক্তিগত দিক থেকে বিশেষ করে আমাদের জন্য যে বলতে পারেন নবায়নযোগ্য জ্বালানি, যেটা আমাদের জন্য অতি জরুরি। আমরা যখন চীন সফর করেছি তখন এই সমস্ত প্রজেক্টগুলো আমরা লক্ষ্য করেছি। কিছুটা রাষ্ট্রীয় উদ্যোগ আর কিছুটা কোম্পানি, যেগুলো চাইনিজ কোম্পানি, যেগুলো প্রাইভেট সেক্টরে, তো তারা যদি এখানে কার্যকরভাবে বিনিয়োগ করেন এবং যে বিনিয়োগগুলোর স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, এবং যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে আমি মনে করি বাংলাদেশের জনগণ পরিষ্কার একটা ধারণা থাকবে কী প্রকল্প, কতদিনের প্রকল্প এবং তার উপযোগিতাটা তারপরে কতখানি, এসব ব্যাপারে যদি স্বচ্ছতা থাকে, এবং আমি মনে করি তাহলে আমরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি হতে পারে। আরেকটা হচ্ছে যে বিশেষ করে 5ই আগস্টের পরে নতুন যে প্রেক্ষিত তৈরি হয়েছে, তো এই প্রেক্ষিতে তো বাংলাদেশকে তো এখন বলতে পারেন যে তার তো চীন থেকে তার একটা মানে অর্থাৎ এতদিন আমরা পশ্চিমের দিকে বেশি আমাদের নির্ভরতা ছিল, এখন যদি পূর্বমুখী একটা ডিপ্লোম্যাসি সেটা যদি আমরা কার্যকর করতে পারি, আমার মনে হয় যে একই সাথে পূর্ব এবং পশ্চিম মিলে একটা সমন্বিতভাবে বাংলাদেশ যদি এগোতে পারে, আমি বিশ্বাস রাখতে চাই তাহলে বাংলাদেশ আগামী 5-10 বছরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ উন্নয়ন সূচকে আমাদের অগ্রগতি হওয়ার একটা সম্ভাবনা এবং সুযোগ আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবার। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে আসি, একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি। সেটি হচ্ছে যে ব্যাংককে যে বিমস্টেক সম্মেলন হবে, সেখানে প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়ে আলাপ আলোচনা চলছিল, কিন্তু আমরা সবশেষ যেটা দেখতে পাচ্ছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে দিয়েছে, মোটামুটি জানিয়েছে যে আসলে বৈঠকটি হচ্ছে না, সাইডলাইনে একটি বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠক হওয়া বা না হওয়া আসলে কতটা গুরুত্ব বহন করে বাংলাদেশের জন্য? দেখুন, আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং সহ-আলোচক সাইফুল ভাই সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই, একই সাথে ঈদের আগাম শুভেচ্ছা জানাই। আজকে 29শে মার্চ, আমরা মার্চ মাস স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধের চেতনা আমরা উজ্জীবিত সবাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা মুক্তিযুদ্ধের এই 71 বছর 55 বছর পরেও বারবার আমরা শঙ্কিত হয়েছি, আঘাত এসেছে আমাদেরই স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে। প্রতিবেশী রাষ্ট্র ভারত একটি বড় রাষ্ট্র বলে তারা দেখা গেছে যে আমাদের সীমান্তে বিএসএফ গলিতে আমাদের প্রায় আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল এবং যারা আছে তারা পাখির মতো গুলিবিদ্ধ হতে হয়েছে। আমরা গত 15 বছর সেটার কোনো শক্ত কোনো প্রতিবাদ দেখি নাই। রাজনৈতিক দল হিসেবে আমরা বিএনপি যখন প্রতিবাদ করেছি, কিংবা সাইফুল ভাইদের দলও যখন প্রতিবাদ করেছে এই সমস্ত ব্যাপারে, কিংবা দেশের আভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে যখন আমরা লড়াই করেছি, তখন দেখা গেছে যে আওয়ামী ফ্যাসিস্ট তাদের গলিতে যেমনি আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিএসএফের গলিতে যখন আঘাতপ্রাপ্ত হতাম, একইভাবে আমরা দেখতাম যে একই রকমের আওয়াজ তাদের। বিএনপি আওয়ামী লীগের সাথে ভারতের সরকারের মনে হয়েছে একই সুতায় কথা। দীর্ঘ সংগ্রামের পরে আপনি জানেন যে 24 সালের 5ই আগস্ট একটা ফেসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন কিন্তু আমরা কিন্তু এখনো করতে পারি নাই। ফেসিবাদের পতনের জন্য আমাদের সংগ্রাম চলছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলেন, আমরা মনে করি যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন দেওয়াই বড় সংস্কার। কারণ গণতন্ত্র ছাড়া, গণতান্ত্রিক সরকার ছাড়া কখনো আপনার এই দেশের প্রতিনিধিত্ব করতে সহজ হয় না। আজকে যদি আমাদের একটা নির্বাচিত সরকার থাকতো, তাহলে আমার মনে হয় না যে ভারতের বিমস্টেক সম্মেলনের যে ব্যাপারটা সেটা এড়িয়ে যেত কিনা। একইভাবে যদি বলি যে সরকারই হোক, সরকার তো জনগণের সরকার, নির্বাচিত সরকার না হোক, একটা আরোপিত সরকার বা গ্রহণযোগ্য সরকার, কারণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া, ফ্যাসিস্ট ছাড়া বাকি সকল রাজনৈতিক ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং জনগণ মিলেই কিন্তু সরকার সাহেবকে সাপোর্ট করেছে, আমরা করছি এখনো। তিনি তো এখন সরকারের দেশের,
তার সাথে একটা দেশের কূটনৈতিক সম্পর্ক থাকবে। সেখানে ভারত যদি বলতো স্পষ্টভাবে যে না, বাংলাদেশের সাথে আওয়ামী লীগ নেই বা হাসিনা আজকে নেই, আমরা কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করলাম, আমরা ভাবতে পারতাম। তারা সেটাও বলে নাই। আবার আমাদের প্রশ্ন আছে যে শেখ হাসিনা যে পালিয়ে গেল 24 সালের 5ই আগস্ট, ভারতের আমাদের যে বিমান যে আমাদের যে আইন আছে, এভিয়েশন আইন, সেই আইন অনুযায়ী একটা অনুযায়ী তো ভারত তো অবগত ছিল না যে সে যাবে, বা পারমিশন ছিল না। তো কীভাবে সে যে সেখানে অবতরণ করলো, সেরকম প্রশ্ন কিন্তু আমাদের থেকেই যায় এবং এখনও সে সেখানে থাকছে। জিয়াউর রহমানের আমলে দেখেন যে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের যে আন্তর্জাতিক যে সম্পর্ক ছিল অনেক শক্তিশালী করেছিল জিয়াউর রহমান, এবং আপনার চীনের সাথেও সম্পর্ক ভালো রেখেছিল। বিশেষ করে আপনার ইসলামিক রাষ্ট্রগুলির সাথে জিয়াউর রহমান হবে শক্তিশালী রাষ্ট্রগুলো সার্ক গঠন করা হয়েছিল। কিন্তু ভারত দেখা গেছে যখনই তাদের স্বার্থের উপর আঘাত আসছে, তারা সেখান থেকে সরে গিয়েছে। এটা আজকে নতুন করে নয়, এটা অতীতেও তারা করেছে। আমি এটা বলতে চাই যে ভারতের সরকার যদি এটা সত্যি যদি এটা বাস্তবায়ন করে, আলোচনায় না আসে, তাহলে পররাষ্ট্রনীতিতে বা রাজনৈতিক ইতিহাসে তারাই আপনার নানান প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে বাংলাদেশের কি হবে না হবে সেটা সময় দেখার ব্যাপার। আমাদের আরও রাষ্ট্র আছে, প্রতিবেশী রাষ্ট্র আছে, শুধু ভারতই তো আমাদের রাষ্ট্র নয়, আরও অনেক রাষ্ট্র আছে। তবে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখতে সবসময় আমরা বদ্ধপরিকর ছিলাম, এখনও আছি। কিন্তু ভারত দেখা গেছে যে একটি সরকারের সাথে নয়, একটি রাষ্ট্রের সাথে নয়, একটি দেশের সাথে নয়, তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে। এটা আজকে স্পষ্ট হলো। সে কারণে দেখেন যে আওয়ামী লীগ হাসিনার পতনের পরে তারা আপনার যে ভিসা ভারতের যে আমাদের সেটাও তারা বন্ধ রেখেছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে তারা হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আর কিছু বুঝে না। এটা যদি তারা স্পষ্ট করতে চায় দিনের পর দিন, তাহলে একটা পর্যায়ে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে তাদেরকে জবাবদিহি করতে হবে। যারা যত রাষ্ট্র বড় মনেই করুক না কেন, আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, কিন্তু আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করে কিন্তু দেশ স্বাধীন করেছি। আমরা কিন্তু কারোর কাছে মাথা নত করতে রাজি না, আমরা পরাভব মানি না। আমাদের এই দেশের মানুষ যখন তখন যুদ্ধে নামে না, কিন্তু না যখন নামে অধিকার প্রতিষ্ঠা করে। ভারতের আমরা বিদ্বেষী নই, ভারতের আমরা বন্ধু, কিন্তু আমরা প্রভু হিসেবে ভারতকে কখনো মানব না, মানিও নাই অতীতে। আওয়ামী লীগ মেনেছে, আওয়ামী লীগের ইতিহাসের খাতায় পতন হয়েছে। বিএনপি কখনো মানে নাই, সেখানে বিএনপি কিন্তু কখনো পালায় নাই, পালাতে হয় নাই। হাসিনা কিন্তু পালিয়েছে। আজকে আমাদের মহাসচিব বলেছেন পালায় না শুধু, সে বোধহয় আল্লাহর ইচ্ছা গুম হয়ে গেছে। আমাদের বিএনপি মহাসচিব আজকে বাড্ডার একটা অনুষ্ঠানে বলেছে, কথাটা আমার খুব ভালো লেগেছে যে আওয়ামী লীগ গুম করেছে তো, বিগত দিন 15 বছরে অনেক গুম খুন করেছে, তো নিজেই হাসিনা গুম হয়ে গেছে ভারতের। সুতরাং এইভাবে দেশ যদি চলে, তাহলে আমি বলবো যে আলটিমেটলি আপনার আমরা যে আমাদের আরেকটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো যে সব কিছুর ঊর্ধ্বে তো আমাদের বাংলাদেশ, আমাদের দেশ। যে যত দল যে রাজনীতি যেটাই করি, কিন্তু যখন আমরা দেখেছি যে বাংলাদেশের ইস্যুতে যখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, তখন দেখা গেছে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তারা সেখান থেকে সরে গেছে। তারা বাংলাদেশের প্রশ্নে তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল না। যদি বলেন কীভাবে, তিস্তা নদীর অধিকারের প্রশ্নে যদি আমরা আন্দোলন করেছি, সেখানে আওয়ামী লীগ কথা বলে নাই। প্রকারান্তরে আপনি যদি বলেন যে মোদির সাথে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আপনার মুখ্যমন্ত্রী যে আপনার মমতা ব্যানার্জি, দ্বন্দ্ব আছে, রাজনৈতিক পার্থক্য আছে। বাট যখন কোনো নদী বন্টনের বা পানি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, তো মোদি যেমনি যখন বাংলাদেশে আসছে, মোদির আরও 3 দিন আগে বানার্জি বাংলাদেশে এসে হাজির। দেখা গেছে যে তাদের স্বার্থের বাইরে তারা আমাদেরকে পানি দেবে না, তাদের দাবি প্রতিষ্ঠা না হলে তারা আমাদের সাথে সমঝোতা করবে না, তাদের দাবি বেশি করে দিতে হবে, তাদের যে দাবিগুলো আছে সবগুলো পূরণ করতে হবে। একেবারে ট্রানজিট থেকে নিয়ে শুরু করে সব কিছু তারা কিন্তু হাসিনার কাছ থেকে নিয়ে গেছে। যেগুলো পার্লামেন্টও কিন্তু আলোচনা হয় নাই, সেগুলো নিয়ে অনুমোদনও করা হয়নি, অনুমতিও নেয় না বাংলাদেশের জনগণ থেকে। সরকার পার্লামেন্ট তো অনির্বাচিত ছিল, আপনি জানেন ভোটারবিহীন একটা পার্লামেন্ট ছিল। কিন্তু বানার্জি এবং মোদির মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু তাদের দেশের প্রশ্নে দেখেছি তারা এক। কিন্তু বাংলাদেশে দেখেছি যে রাজনৈতিক অঙ্গনগুলোতে বাংলাদেশের প্রশ্নে কখনো আওয়ামী লীগ এক ছিল না বিএনপির সাথে। বিএনপির সাথে রাজনৈতিক দল হিসেবে মতপার্থক্য ছিল, কিন্তু দেশের প্রশ্নে বিএনপি কিন্তু বাংলাদেশের পক্ষের বাইরে কখনো সমঝোতা করে নেই, কখনো আপোষ করে নেই, কখনো কম্প্রোমাইজ করে নেই। জিয়া রহমান সাহেবও করে নেই, বেগম খালেদা জিয়া করে নেই। সে কারণে জিয়া রহমান সাহেবকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষণজন্ম পুরুষ বলা হয়। তিনি অর্থনীতির চাকাকে সচল করার জন্য এবং পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করার জন্য জিয়া রহমানই ছিলেন সবচেয়ে সেরা। জি, অ্যাডভোকেট রফিক শিকদার, আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। সাইফুল হক, একই বিষয়ে একটু আপনার কাছ থেকে যদি ছোট্ট করে জানতে চাই যে এই যে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়া বা না হওয়া, এতে আসলে কতটা গুরুত্ব বহন করে বাংলাদেশের জন্য? না, আমি মনে করি যে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এটা। কারণ আমরা 5 আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টার সাথে এর আগেও 2-3 বার
নানা অনুষ্ঠানে তার দেখা হবার একটা বিষয় ছিল। বাংলাদেশ থেকে সঙ্গত ন্যায্য কারণেই বলা হয়েছিল যে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে সভাটা করা যায় কিনা। ভারতের সম্মতি পাওয়া যায়নি। তো যেটা খুব পরিষ্কার, আমাদের অ্যাডভোকেট শিকদার ভাই যেটুকু একটু বললেন আমি যোগ করি, বাস্তবে 5ই আগস্টের পরে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশের ভারতের নীতি নির্ধারকরা বিজেপি অথবা নরেন্দ্র মোদীর সরকার এই পরিবর্তনটাকে এখনও তারা গ্রহণ করতে পারেনি। 1, 2 হচ্ছে যে হাসিনার পালিয়ে যাওয়া বা ভারতের আশ্রয় নেওয়া বা সমগ্র গণেশ যেভাবে উল্টে গেল গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এই পরিবর্তনটাকে ভারত এখনও পর্যন্ত তারা কিন্তু গ্রহণ করেনি। মনস্তাত্ত্বিকভাবে এখনও তারা বাংলাদেশের মানুষ যে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক ধরনের যে রেজারেকশন হলো, আমাদের যে পুনরুত্থান হলো একটা জনগোষ্ঠী হিসাবে, একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে ভারত তো বোঝা যাচ্ছে এখনও তারা এটাকে তারা বিবেচনার মধ্যে এখনও তারা নেয়নি। এবং এর মধ্যে মনে হয়েছে যে 5ই আগস্টের পরে বহু দশক ধরে বিশেষ করে হাসিনার রেজিমে ভারতের যে বাংলাদেশ বিষয়ক যে নীতি কৌশল, সেটা যে চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সেটা আরেকবার প্রমাণ হয়েছে। তারা এক ঝুড়িতে সব ডিম রাখতে যেয়ে একটা দলের সঙ্গে একটা আনুগত্যের সম্পর্ক তারা রাখতে যেয়ে, মানে একটা দল যেভাবে ভারতের একটা আনুগত দল হিসাবে বাংলাদেশকে তারা যেভাবে এক ধরনের ক্লায়েন্ট স্টেট হিসাবে তারা যুক্ত করে দিয়েছিল, তো বলতে পারেন ভারত বাংলাদেশের এই মানে যে জনগণের সাথে সম্পর্কের জায়গাটাকে কখনো তারা বিবেচনা করেনি। আমরা মনে করি এটা ভারতের নীতি নির্ধারকদের এটা একটা বড় ধরনের বিপর্যয়। 7 মাস পরেও নতুন যে পরিস্থিতি, নতুন যে পরিবর্তন, এই পরিবর্তনকে তারা এখনও তারা মেনে না নেওয়াটা, এটা কূটনৈতিক দিক থেকে এটা কোনো ভালো কোনো লক্ষণ নয়। এটা 1, 2 হচ্ছে যে আমাদের কথা খুব পরিষ্কার, ভারতের সাথে তো নিশ্চয়ই আমরা যুদ্ধ করতে চাই না। আমরা আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করব এবং ভারতের সাথে অনেকগুলো আমাদের অমীমাংসিত সমস্যা আছে। আমরা কীভাবে সমাধান করব? আমরা বহু জায়গায় বলেছি আমি, সমতা, ন্যায্যতা, আন্তর্জাতিক যে বিধিবিধান এবং প্রত্যেকেরই আমাদের পারস্পরিক স্বার্থের জায়গাগুলো থেকে, তিস্তা বলি, সীমান্ত হত্যার প্রশ্ন বলি, বাণিজ্যিক ভারসাম্যের যে সংকট বলি, প্রতিটা সমস্যা আমরা তো একটা ন্যায্য সমাধান চাই। কিন্তু ভারত দেখা যাচ্ছে সে পথে এখনও তারা হাঁটছে না। যেটা বললেন, এখনও পর্যন্ত ভিসা কার্যত এখনও পর্যন্ত বন্ধ। তার মানে এখনও প্রায় একটা বৈরী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বিবেচনা করাটা, এটা তাদের জন্য খুবই অবিমৃষ্যকারী একটা ভূমিকার জায়গাটা। শুধু তাই নয়, 7 মাস পার হওয়ার পরেও এখন একটা বাংলাদেশ বিরোধী একটা বিদ্বেষী তৎপরতা ভারতের মিডিয়া বলেন, ভারতের বিজেপি বা এনডিএ সরকারের বিজেপি সহ তার এলাইরা বলেন, এবং ভারতের নানা ধরনের সংগঠন সংস্থাও তারাও একটা বাংলাদেশ বিরোধী একটা অপতৎপরতা এখনও তারা অব্যাহত রেখেছে। আমি মনে করি এগুলো আখেলে ভারতের জন্য এটা কোনো ভালো বার্তা দিচ্ছে না। ভারতের যদি বাংলাদেশ কেন্দ্র যদি 10টা কার্ড থাকে, বাংলাদেশেরও কিন্তু কয়েকটা কার্ড হাতে আছে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীনে যেয়ে তিনি মনে হয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটা আলোচনায় তিনি ভারতের 7 সিস্টার সম্পর্কে তিনি একটা মন্তব্য তিনি করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আগেও বলেছেন, তার মানে আমরা চিকেন নেকের বাইরে 7 সিস্টারদের সাথে যদি ভারতের তাদেরকে এই মূল ভূখণ্ডের সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, তাহলে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক মর্যাদার জায়গাটা ভারতকে এটাকে রাখা দরকার। এটার সাথে ভারতের জাতিগত ঐক্য, সংহতি এবং তার নিরাপত্তার প্রশ্ন যুক্ত। সুতরাং একপাক্ষিকভাবে বাংলাদেশকে তারা চাপ হুমকি দিয়ে যা খুশি করতে পারবে ওরকম জমানার দিন কিন্তু আর নেই। সে জায়গাটা ভারতকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আমরা একেবারেই বলেছি, আমরা মর্যাদার জায়গাগুলো থেকে আমরা ভারতের সাথে সকল সংকটের সমাধান করতে চাই। তিনি আগে শুনছিলাম তিনি দেখা করবেন। ইভেন আমাদের উপদেষ্টা তো তিনি চীন সফর যাওয়ার আগে, যেটা আমরা পরে জানতে পারলাম, ভারতে তিনি আগে সফর করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের নীতি নির্ধারকটা বিজেপি সরকার তারা সেটা গ্রহণ করেনি। এগুলো কোনো ভালো বার্তা এগুলো যাচ্ছে না।
আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেটা আমাদের বিষয়, কিন্তু তারা যখন যে সরকারের পেছনে রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আমরা গঠন করেছি, তো ভারতের উচিত হবে সেই সরকারের সাথে, হ্যাঁ, তাদের কোনো বক্তব্য থাকলে তারা যখন বাইলেটারাল আলোচনা করবেন ডিপ্লোম্যাটিক্যালি অথবা পলিটিক্যাল জায়গা থেকে, সেগুলো আলোচনা তারা করবেন, কিন্তু সেটার জন্য মুখ দেখাদেখি করবেন না, কথা বলবেন না, মানে সুযোগ থাকার পরও তারা বসবেন না। এগুলো ভারতের হীনমন্যতার একটা বহিঃপ্রকাশ, এবং এটা দিয়ে ভারত, যেটা বললাম, ভারতের নীতি নির্ধারকদের শোচনীয় দন্যই কিন্তু তারপরে বারবার করে সামনে আসছে। আমরা সামনে এগোতে চাই, ঠিক আছে, তিনি এখন না বসেন, আমি আশা করি পরবর্তীকালে তারা বসবেন এবং আলাপ আলোচনা করবেন, এবং আমরা আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় নিশ্চয়ই আমরা যেমন সারা বিশ্বের সমর্থন চাই, ভারতের যে গণতন্ত্র মনা জনগণ, অসাম্প্রদায়িক মানুষ, নিশ্চয়ই সবার আমরা ঐকান্তিক সমর্থন আমরা চাইব। জি, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু বিরতির পর অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে আসি। আমি একটু ছোট করে তুলে ধরি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জীবন থাকবে। এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। তরুণদের পক্ষ থেকে, তরুণদের নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা রকমের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে সময়ের সাথে রাজনীতিতে কি আসলে সন্দেহটা বাড়ছে আপনার কাছে মনে হচ্ছে, এবং নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে? দেখুন, একটা নির্বাচিত সরকার যখন না থাকে তখন নানান রকমের এনাকি তৈরি হয়, ষড়যন্ত্র হয়, দেশে বিদেশে ষড়যন্ত্র হয়। আর আজকে তো আপনি জানেন যে ফ্যাসিস্টের যে সরকারটি 15 বছর ক্ষমতায় ছিল, তাদের পতনের পরে তাদের কিন্তু ডালাপালা সব কিছু কিন্তু আছে, প্রশাসন থেকে নিয়ে শুরু করে সকল স্তরে কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু পতন হয় নাই তাদের। তো সে কারণে নানান ষড়যন্ত্র তারা করবে যেন ডক্টর ইউনূস সরকার যেন নির্বাচন না করতে পারে, নির্বাচন করাতে না পারে। ইভেন তাদেরই ভিতর থেকে এইভাবে বলছে যে নির্বাচন না করে যেন থাকে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই বুঝেন যে শেখ হাসিনাও কিন্তু নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিল। তো নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকলে বা ক্ষমতা ধরে রাখলে সমস্যা তৈরি হয়। প্রধান উপদেষ্টা তো বারবারই বলছেন যে হয় ডিসেম্বর অথবা সর্বোচ্চ জুনের মধ্যে। এখন ধরেন যে সার্জিস আলম বা কেউ না কেউ তো বলতেই পারে, তো যার যার ব্যক্তিগত ব্যাপার, একটা ছোট রাজনৈতিক দল হোক, বড় রাজনৈতিক কোনো ব্যক্তি হোক, সেটা বলতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত ভিন্ন, কিংবা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার বক্তব্য স্পষ্ট। সেটা হচ্ছে যেমনি যে একটু আগে আপনি কথা বললেন না যে বিমস্টেকে মোদি দেখা করার ব্যাপারটা, ডক্টর ইউনূস সরকার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী। ডক্টর ইউনূসের ইমেজ কিন্তু বাংলাদেশকে শুধু রিপ্রেজেন্ট করছে তা না, সে কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু একটা ইমেজ সম্পন্ন লোক। সেখানে তার মতো একজন এরকম বিচক্ষণ একজন বিদগ্ধ ব্যক্তির সাথে মোদি সাহেব দেখা করতে চান না, সেটা বাংলাদেশকেই ছোটো করা হয়েছে, শুধু ওনার ছোটো হয় নাই। এখানে যে আপনার 7টা দেশ আছে বিমস্টেকের, ভারতের ছাড়াও তো আরও তো নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলো তো আছে। এখন আমার কথাটা হলো, আমরা যেটা সাইফুল ভাই বলছে যে আমরা কিন্তু সম্পর্ক রাখতে চাই সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এখানে ডক্টর ইউনূস সাহেব যত তাড়াতাড়ি সম্ভব তিনি সুষ্ঠু একটা নির্বাচন দিলে, সেখানে আপনার ওনার যে প্ল্যান আছে, স্বপ্ন আছে, আমরা তো বলেছি যে আমাদের যে 31 দফা আছে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র কাঠামোর, সেখানে যদি আরও অনেক সংযোজন করা যেতে পারে। সেখানে একটি সরকার, নির্বাচিত সরকার ছাড়া এই সকল সংস্কারগুলো সম্ভব না করা। আর নির্বাচনটাই হচ্ছে বড় সংস্কার এখন এই মুহূর্তে। সংস্কার যদি বলে নির্বাচনটাই বড় সংস্কার, কারণ নির্বাচন 15 বছর জনগণ ভোট দিতে পারে নাই। আমরা এই আশা করব না যে ভোটের অধিকারের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে আবার গুলি খেতে হবে, আবার রক্তপাত হবে, এটা আমরা আশা করব না। যদি ওই দিকে ঠেলে দেয় তাহলে আমরা বুঝতে পারবো। বিএনপি মহাসচিব ঠিক একই কথা বলেছেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত হলে বিএনপি আবার মাঠে নামবে, এরকম হুঁশিয়ারি তিনি দিয়েছেন। কিন্তু আমরা মাঠে আছিও। জি, এজন্যই আমার প্রশ্নটি করা, আসলে ধোঁয়াশাটা কোথায় অথবা অস্পষ্টতা কোথায় যে আসলে আবারও বিএনপি মাঠে নামার কথা বলছে নির্বাচনের জন্য হোক? দেখুন, দেশটা কিন্তু দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে ভোটের অধিকারের পক্ষে লড়াই করেছি আমরা, আরেকটা হলো ভোট ছাড়া একটা দল ক্ষমতায় ছিল। ভোটের জন্য যারা আমরা লড়াই করেছি, আমাদের মধ্যে নানান রকমের অনৈক্য তৈরি করার একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা সেটা করতে দেব না। আমরা চেষ্টা করব একদম নির্বাচন নেওয়া পর্যন্ত, এবং নির্বাচনের পরেও আমাদের যে ঐক্যটা,
আমরা দীর্ঘদিন যে আমরা সংগ্রাম করেছি, রণাঙ্গনে লড়াই করেছি, বড় দল বড় আকারে করেছে, ছোট দল ছোট আকারে করেছে, এখানে বড় ছোট কথা নয়, আমরা সবাই মিলে লড়াই করেছি। 71-এ যে আমরা যুদ্ধ করেছি, 71-এর সাথে যদিও আমরা এটা তুলনা করবো না, কখনো করবো না, বা আমরা সে তুলনা করবো না, কিন্তু এবার লড়াইটা কিন্তু সেরকমই হয়েছে। সমগ্র দেশের জনগণ একদিকে হয়ে গেছে, আর আওয়ামী লীগ একা হয়ে গেছে। এবং আওয়ামী লীগে আপনি দেখেছেন যে হাসিনা শুধু পালায় নাই, আর যে পার্লামেন্ট অনির্বাচিত পার্লামেন্টের মেম্বাররা ছিল 300 পালিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে আপনি কখনো দেখেন নাই যে পার্লামেন্টের মেম্বাররাও পালায়, এরাও পালিয়ে গেছে। আবার সীমান্ত দিয়েও পালিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালানি হয়, সেই চোরাচালানির মতো রাজনীতিবিদরা পালিয়ে গেছে, প্রশাসনের লোকেরা পালিয়ে গেছে। আমরা এরকম একটা দেশ চাই না। সেই জন্য আমরা চাই একটা সুষ্ঠু আবার নির্বাচন হোক, দ্রুত নির্বাচনের মাধ্যমে সব কিছু সমাধান হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকারের যে পরামর্শ হচ্ছে সেগুলো বাস্তবায়ন হতে পারে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই এই কাজ করবে না। আমার বিশ্বাস যে করতে গিয়ে যদি বুমেরাং হয়, নির্বাচনটা বন্ডুল হয়, বা ইলেকশনের পরিস্থিতি যদি ভিন্ন দিকে চলে যায়, বা দেশের রাষ্ট্র ক্ষমতা যদি অন্য ঘটনা তৈরি হয়, বিশৃঙ্খলা হয়, যেটা মানুষের কখনো কখনো প্রেডিক্ট করছে, আমরা করছি না রাজনৈতিক দল, আমরা খুব শক্ত, আমরা জানি যে আপনাদের অনেকে তো বলছেন যে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এমনও বলছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রধান কাজই তো নির্বাচনের ব্যবস্থা করা। তারা সংস্কার কতগুলো করবে, কতদিন করবে? অনেক সমস্যা সংখ্যা, সব সমস্যা তো একদিনে তো তাদের পক্ষে সম্ভব না। আর এত লম্বা সময় তো এই দেশের জনগণ তাদেরকে দিতে পারবে না। আর তারা যদি নিতে পারতো, তারা যদি বলতে পারতেন, বিশৃঙ্খলা হচ্ছে তো, প্রশাসন ঠিকমতো চলছে না। আপনি দেখেন প্রশাসনের গতি ঠিকমতো চলছে না, দুর্নীতি চলতেছে, নানান সিন্ডিকেট চলতেছে, নানান সংকট চলতেছে, আইন শৃঙ্খলা অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংকট চলছে। কিন্তু এটা একমাত্র নির্বাচিত সরকারই পারে। নির্বাচনে যদি দেরি হয়, যেমনটা আমরা শুনতে পাচ্ছি ডিসেম্বর অথবা যদি মার্চ অথবা জুনের মধ্যে, সেটা যাই হোক, আপনি কি কোনো ধরনের অস্থিরতা তৈরি হওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? নির্বাচন ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা উল্লাসের একটা ভাব কিন্তু গত 15 বছর আমরা দেখি নাই। এবং আপনার প্রায় 3.5 কোটি তরুণ ভোটার তারা ভোট দিতে পারে নাই। নির্বাচনে 12 কোটি ভোটার ভোট দিতে পারে। এখন নির্বাচন দেরি বলতে, নির্বাচন তো আমরা গত 15 বছর তো নির্বাচন পাই নাই, কিন্তু নির্বাচন ছিল না। সুতরাং মানুষ অনেক অপেক্ষায় আছে, ঈদের মতোই অপেক্ষা আছে। ঈদের জন্য যেমন একটা অপেক্ষা থাকে, কখন চাঁদ উঠবে, ঈদ আসবে সবার, যেরকম একটা নির্বাচনের একটা আনন্দের অপেক্ষা আছে, মানুষ ভোট দিতে চায়। আমার কথা ভোট দিলে কেউ কেউ বলে যে বিএনপি ক্ষমতা আসার জন্য নির্বাচন চায়। বিএনপি তো ভাই অনেকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসার জন্যই মুখ্য কথা নয়। জনগণ তো বিএনপিকে অন্য কাউকে ভোট দেখ, আমরা মেনে নেব, সেটা কথা নয়। আমরা চাচ্ছি ভোটের দরকার। ভোট না হলে নানান সংকট তৈরি হচ্ছে। তো এই যে প্রতিবেশী রাষ্ট্র যে নানান দিক থেকে ষড়যন্ত্র করছে, আমরা সেটা মোকাবেলা করার জন্য একমাত্র নির্বাচনই একমাত্র পথ। নির্বাচিত সরকার হলে সমস্ত সংকটগুলো মোকাবেলা করতে পারবে। ডক্টর ইউনূস সাহেবকে আর নির্বাচিত সরকার যে আসবে আগামী দিনে, তারা ডক্টর ইউনূস সাহেবকে টোস করে পদ্মা সেতু থেকে ফেলে দিতে বলবে না, কিংবা কোর্টে সেই 7 তলা 8 তলায় যে ওনাকে যাওয়ার সময় লিফট বন্ধ করে দিত, হেঁটে হেঁটে যেতে হতো, সেরকম কষ্ট করতে হবে না। আর তিনি যদি এই কাজগুলো করতে ব্যর্থ হন, যারা পালিয়ে গেছে তারা আবার ওনাকে এসে ধরবে, সেটা নিশ্চয়ই তিনি জানেন। নিশ্চয়ই তিনি ওনার যারা আছে সহযোদ্ধা, তাদেরকে সেই বিপদে ফেলবেন না। সেই জন্য বলবো যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। দুষ্ট চক্র, এদের কিন্তু ভোট চাওয়ার অধিকার নাই। আওয়ামী লীগ কিন্তু পালিয়ে গেছে, তাদের জনগণের কাছে ভোট চাইবে বা ভোটের দ্বারা বেশি অধিকার তাদের নাই, তারা হারিয়ে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে যে একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা থাকে, লেজিটিমেসি থাকে, সেই লেজিটিমেসি তাদের নাই। আর যদি বলেন যে নাই কীভাবে, তাদের পতনের পরে 5ই আগস্টের পরে 15ই আগস্ট আসলো না ভাই? বাংলাদেশে কোথাও কি আপনি দেখছেন মসজিদে, মন্দিরে বা কোথাও যে তারা এক পাতিল খিচুড়ি রান্না করেছে তাদের পিতার জন্য? বিতরণ করতে গিয়েছিল, বাধা দিয়েছে কেউ? বাধা দিয়ে বিতরণ করতে গেলে বিতরণই করতে যায় নাই, মিলাদ পড়িয়েছে, ব্যানার টাঙ্গিয়েছে। তারপরে 14ই আগস্ট আসলো, 14 ডিসেম্বর আসলো বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর আসলো বিজয় দিবস, 26শে মার্চও তো গেল, দেখলাম না তো কোথাও। তারা নাকি অকতুব হয়। আওয়ামী লীগ বীর সেনানী কোথায়? তাহলে চোরের দলে পরিণত হয়ে গেছে ওরা চোরা কারবার, ওরা হচ্ছে চাটুকার, এরা হচ্ছে আপনার লুটেরা, এরা অর্থ পাচারকারী। রাজনৈতিক দল হিসেবে তারা হারিয়ে ফেলেছে তাদের ইমেজ। হ্যাঁ, আওয়ামী লীগের কিছু কিছু নেতা ছিল প্রবীণ রাজনীতিবিদ, যাদের ইমেজ আছে, তারা আওয়ামী লীগ করে না এখন। তারা আওয়ামী লীগ থেকে সরেই গেছে আমার জন্য। জেন করেছে কিনা জানি না, তারা আওয়ামী লীগও করে না। একদম আওয়ামী লীগের যারা পুরো খাওয়া নেতা ছিল, বঞ্চিত, নিপীড়িত, তাদেরকে বাদ দিয়ে আসে না, হাইব্রিড দিকে নিয়ে আওয়ামী লীগ করেছে তো, পয়সাওয়ালাদেরকে নিয়ে পার্লামেন্টে নিয়ে আসছে তো, একদম সজ্জন যারা ছিল আওয়ামী লীগে তাদেরকে খাওয়া হয় নাই। কিন্তু তারাও কিন্তু আজকে কিন্তু পালিয়ে আছে, কারণ তারা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য হাসিনাই যথেষ্ট।
যেমনি আওয়ামী লীগ এর আগে বাকশাল করে গিয়েছিল শেখ মুজিবুর রহমান 21 বছর, এবং 21 বছর পরে হাসিনাকে কিন্তু ক্ষমা চেয়ে বুট বিকে চেতে হয়েছে তসবিহাতি নিয়ে মাথায় পড়তে পারে, আর ভারতে যে সিঁদুরও পড়েছে আপনি জানেন। সেভাবে ক্ষমতা আসছিল জনগণের কাছে, কিন্তু প্রতিশ্রুতি সে ভঙ্গ করেছে। পরিবারের হত্যার বিচার করেছে, সিরাজ শিকদার হত্যার তো বিচার করে নাই। ওই যে ফেনীর যে তুষারকে যে 98 সালে ড্রিল মেশিন দিয়ে হত্যা করলো তার মায়ের সামনে, ছাত্রদলের নেতা তুষারের মাঝে চিৎকার করে বলেছিল আমার ছেলেকে মেরো না, এইভাবে মেরো না, শুনেছিল ছাত্রলীগের দোসরেরা। সেই হত্যার বিচার তো শেখ হাসিনা করে নাই। অনেক স্বজনহারা হত্যাকে কেঁদেছে, কারো হত্যার তো বিচার করে নাই। সে কারণে সকল হত্যার বিচার এখন বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনা করবে। তাদের জন্য বিচার করতে না পারে, আইনের আওতা আনতে না পারে, তাদের বিচার যেন না হয় পাচারকারীদের, আওয়ামী লীগ দোষরদের, সে কারণে তারা চাচ্ছে নির্বাচিত সরকার না আসুক, নির্বাচনটা সঠিক সময় না হোক। সে কারণে আমরা অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকবো। আমরা যত তাড়াতাড়ি পারি এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বেই একটা সুষ্ঠু নির্বাচন আমরা করাবো নির্বাচন কমিশনের মাধ্যমে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই সময় পেলে আসবো আপনার কাছে। সাইফুল হক, আমি একটু আসি, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সাথে একটু যোগ করি। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে বিশেষ করে ভারতে, কলকাতায় আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা এবং সাবেক এমপিরা তারা নাকি বিভিন্ন ইফতার পার্টি করছেন এবং তারা ষড়যন্ত্রে মেতে উঠছেন, এরকম নানা রকমের প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করার জন্য তারা নানা পরিকল্পনা করছেন, তাদের এটি লক্ষ্য, দেশি বিদেশি চক্র এজেন্ডা বাস্তবায়নে নানাভাবে কাজ করছে। এই যে বিষয়গুলো এবং নির্বাচন নিয়ে যে নানা রকম আলাপ আলোচনা, যেমনটা বলছিলাম, যে কারণে আমি আসলে প্রস্তুতি রাখছিলাম, অ্যাডভোকেট রফিক শিকদারও বললেন যে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা এবং এই যে সন্দেহের রাজনীতি, এই সন্দেহের রাজনীতির কারণে এবং আওয়ামী লীগের যে বলা হচ্ছে ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে, সবকিছু মিলিয়ে এক ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন কিনা আগামী দিনগুলোতে? আপনাকে ধন্যবাদ। আসলে মানুষের মধ্যে এখনো পর্যন্ত একটা সন্দেহ আছে, দোলাচল আছে। এখনো পর্যন্ত মানুষ খুব নিশ্চিত না মানুষ সত্যি সত্যি নির্বাচনকে ডিসেম্বরে বা তা 2-1 মাস আগে অথবা 2-1 মাস পরে। কারণ এই সন্দেহটা বাড়ার কারণ হচ্ছে আমাদের এর আগে ক্রাইসিস গ্রুপের একটা ডেলিগেশন যখন ঢাকায় এসছেন, তখন দিন 10 আগে তখন সরকার প্রধান বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং দলগুলো আমরা তাকে কিছুটা স্বাগত জানিয়েছে যে ঠিক আছে, অনেকে আমরা আগে দাবি করলেও লেটেস্ট যদি এবছরের ডিসেম্বরের মধ্যে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যদি তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, মানুষ তাকে স্বাগত জানাবে। কিন্তু আবার 26শে মার্চ সামনে রেখে তিনি যে বক্তব্য দিলেন, ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত যে কোনো সময় নির্বাচন, এর মধ্যে আবার একটা অস্পষ্টতা, আবার একটা ধোঁয়াশা। এটা আসলো কেন? তার মানে সরকার এক জায়গায় থাকতে পারছেন না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা, দ্বিধা দোদুল্যমানতা আছে, অথবা সরকারের মধ্যে যে অনেকগুলো সরকার কাজ করে, আমি দেখেছি সরকারের মধ্যেও তো অনেকগুলো সরকার। বাস্তবে আপনি প্রফেসর ইউনূসের একটা সরকার, আবার ব্যুরোক্র্যাটদের তাদের একটা সরকার, আমাদের ছাত্র তরুণরা যারা প্রতিনিধি আছেন তারাও একটা প্যারালেল গভর্নমেন্ট তাদের মতন করে তারা রান করানোর একটা চেষ্টা। তো এই যে অনেকগুলো জায়গাটা, এগুলো মানের মধ্যে কোনো আস্থার জায়গাটা তৈরি করছে না। প্রধান জায়গাটা আমি বলেছি 3টে এখন বড় কর্তব্য ছিল। জানমালের নিরাপত্তা বিধান করা, বাজারটা নিয়ন্ত্রণ করবেন 1। 2 নম্বর হচ্ছে আমরা বিচারের যে কাজটা, অপরাধ হয়েছে তার বিচারের কাজটাকে আরেকটু দ্রুত লয়ে বিচারের কাজটাকে এগিয়ে নেওয়া, এবং ইতিমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন যেটা গঠন হয়েছে, সেই কমিশন, কারণ কাজটা কিছু সহজতর হয়েছে। কেন হয়েছে? রাজনৈতিক দলগুলোর অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে ইতিমধ্যে পাবলিকলি আমাদের কমিটমেন্ট আছে। তার মানে সরকার যদি প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেয়, আগামী 1-2 মাসের মধ্যে আলাপ আলোচনা করে কোন কোন পরিবর্তন, কোন কোন রিফর্মগুলোর ব্যাপারে আমরা একমত হতে পারছি, এটাকে নির্ধারণ করা সম্ভব। তারপরে বাকি থাকে কি? তারপরে বাকি থাকে ইলেকশন। ইতিমধ্যে সরকার কিন্তু দুটো তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ 90 দিন, সেই মেয়াদ পার করে 7 মাস পার করে এখন তারা কিন্তু 8 মাসে এখন তারা কিন্তু পড়ছেন। আর ফলে সরকারের দিক থেকে এক ধরনের, এখন তার বলা যাবে না যে মাত্র সরকার এসছেন। আর ইলেকশন কমিশন যারা ফিল্ড লেভেল ইলেকশন যারা কন্ডাক্ট করবেন, তারা তাদের একটা প্রস্তুতির কথা তারা জানিয়েছেন যে আগামী ডিসেম্বরকে তারা সামনে রেখে
তাদের সামগ্রিক যে প্রস্তুতি সেখানে অব্যাহত আছে। তাহলে কেন আজকে এই নির্বাচনের প্রশ্নে অস্পষ্টতা থাকবে? ব্যাপারটা কি এরকম যে নতুন দল একটা জায়গা করা পর্যন্ত, অথবা নতুনরা তারা যাদেরকে তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা প্রমোট করতে চান, যাদেরকে তারা মদত যোগাতে চান, যাদেরকে তারা সামনে আনতে চান, তারা একটা জমিন তৈরি না করা পর্যন্ত নির্বাচনটাকে ঝুলিয়ে রাখা, যদি এরকম কোনো যদি চিন্তা কারো থাকে তাহলে কিন্তু একটা অস্থিরতার কিন্তু আশঙ্কা আছে। কারণ ইতিমধ্যেই সরকার এই সরকার তার নিরপেক্ষতা অনেকখানি প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার তো আমরা সবাই তাকে সমর্থন দিয়েছি, যারা আমরা অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা দীর্ঘ 16 বছর যারা আমরা কাজ করে এসছি। এই সরকার তো বিশেষ কোনো দল কোনো গোষ্ঠীকে একভাবে মদত জোগানোর করা কথা না, কিন্তু ইতিমধ্যে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হবে কিনা, সেই প্রশ্ন কিন্তু আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে। সেজন্য বলেছি যে আর নির্বাচন যত দেরি হচ্ছে তত সমস্যা কোথায় হচ্ছে? এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি সমাজের মধ্যে দেখা যাচ্ছে। ঢাকাতে যেটুকু সরকারকে দেখেন আপনি, বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে সরকারের এরকম কোনো উপস্থিতি কিন্তু কার্যত নাই। আমাকে আজকে একজন বলছিলেন বাংলাদেশ চালাচ্ছে কারা? আমি এক হাসিনার সময় বলতাম এটা আল্লাহর হস্তে বাংলাদেশ এখন চলছে। মানুষ সরকারকে সহ্য করছে কেন? আমরা সবাই সরকারকে সমর্থন দিয়েছি, সরকারকে আমরা কার্যকর দেখতে চাই, ইফেক্টিভ ভূমিকা গভর্নমেন্টকে দেখতে চাই। কিন্তু সরকার এই সমস্ত ভূমিকার জন্য রাজনৈতিক দলগুলোর সাথেও সরকারের এক ধরনের দূরত্বের জায়গাটা, অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হচ্ছে, যেটা আমরা কেউ দেখতে চাই না। সেজন্য নির্বাচন নিয়ে যদি বিলম্বিত হয়, প্রশ্নবিদ্ধ হয়, যেটাকে মানুষ মনে করবে যে অযৌক্তিক সময় নেওয়া হচ্ছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করবার জন্য, যে কোনোভাবে, যে কোনো ছুতা, যে কোনো অজুহাতে, যে কোনো কারণ দেখিয়ে ক্ষমতাটাকে আপনি আরও লম্বা করতে চান, তাহলে কিন্তু অস্থিরতার জায়গাটা কিন্তু বাড়বে। এবং আমার রফিক ভাই খুব যথার্থই বলেছেন, আমরা কি আরেকবার হাসিনার সময় যেভাবে একটা নির্বাচনের জন্য কারণ রাজপথে আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, এই সরকারের তো বড় ম্যান্ডেট হচ্ছে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। সেই নির্বাচনের জন্য আবারও আমাদেরকে কি রাজপথে নামতে হবে? এটা নিশ্চয়ই অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার হবে, যেটা আমরা কেউ চাই না। সেজন্য বলবো সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার, যে আমি বলি সিরাতুল মুস্তাকিমে হাঁটবেন, মানে সিধা রাস্তায় হাঁটবেন। মানুষ, অনেকে বলেন যে ভাই মাত্র অভ্যুত্থান হলো এত তাড়াতাড়ি নির্বাচন। আর বাবা, মানুষ এই নির্বাচনের জন্য 16 বছর ধরে মানুষ অপেক্ষা করছে। 16 বছর ধরে 3.5-4 কোটি মানুষ ভোট কি মানুষ জানেই না। এবং কেবলমাত্র অতীতে একটা দুটো নির্বাচন যদি গ্রহণযোগ্য হতো তাহলে তো এই ফ্যাসিস্ট এই রেজিমের জন্ম হতো না, এবং হাসিনাকে তার গোটা রেজিমকে এভাবে পালিয়ে, একটা অভূতপূর্বভাবে পালিয়ে তাদেরকে একটা দেশ ছাড়া হতে হতো না। তার মানে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনটা জরুরি। আর না হলে যেটা আপনি উল্লেখ করছিলেন, ভারতে কলকাতা কেন্দ্রিক পরাজিত ফ্যাসিস্টদের বহুমুখী তৎপরতা, আমরা কিছু জানি, কিছু জানি না, কিছু দেখা যায় আর অনেকখানি দেখা যায় না। কিন্তু যত দেরি হবে তত বেশি বাংলাদেশ বিরোধী তৎপরতা, অভ্যুত্থান বিরোধী তৎপরতা, এখানকার ডেমোক্রেটিক ট্রানজিশনের বিরুদ্ধে তৎপরতা, তত বেশি বাংলাদেশের অস্থিরতা, নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। আমি 6 দিন আমি কাঠমান্ডুতে ছিলাম। শেষ দিন নেপালের প্রধানমন্ত্রীর সাথে আমার একটা লম্বা মিটিং ছিল, 2 ঘন্টার মিটিং। তিনি আমার পুরনো বন্ধু, তো তার সাথে আমাদের 4 ঘন্টা একটা দীর্ঘ মিটিং হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন, তিনি বললেন যে বাংলাদেশের দ্রুত নির্বাচনে যাওয়া ছাড়া স্থিতিশীল অবস্থাটা কিন্তু আসবে না। আরেকটা কথা বললেন, বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল থাকে তাহলে কিন্তু এই অঞ্চলের নিরাপত্তার ঝুঁকিটাও কিন্তু বাড়বে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ যদি নিরাপত্তার ঝুঁকিটা বাড়ে তাহলে বাংলাদেশকে চারপাশে যারা আছেন তারাও যে খুব সুখে শান্তি থাকবেন ব্যাপারটা কিন্তু এরকম না। সেজন্য উচিত হবে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কার্যত কোনো পলিটিক্যাল স্টেট, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু চলতে পারে না। তো সেজন্য বলবো যে সরকার এই পথে তারা যাবেন এবং মানুষের গণ আকাঙ্ক্ষা বিবেচনার মধ্যে রেখে যাতে সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচন যাতে আমরা এবছরের মধ্যে অনুষ্ঠান করতে পারি, সরকার যদি সে পথে যান আমরা নিশ্চয়ই সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং না, তাছাড়া নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুত আছে। জি, অবশ্যই অবশ্যই আমরা নির্বাচন প্রস্তুত ঘোষণা করে আমরা অবশ্যই নির্বাচন আমরা চাই, সুষ্ঠু নির্বাচন চাই। জি,
অ্যাডভোকেট রফিক শিকদার এবং সাইফুল হক, আপনাদের দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই অন্য কোনোদিন আপনাদের সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।